তুই আমার এত বড় ক্ষতি করলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছো নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ ছিল আমার? কি ক্ষতি করেছিলাম আমি তোর? শোনো বাবু, আমি কিছু করিনি। তুমিই বলতে ভালোবাসি, তাই তোমাকে চেয়েছিলাম এক রাতের জন্য। আর তুমি এলেও। এখন আর আমার ইন্টারেস্ট নেই তোমার প্রতি, বললামই তো। আগেই বোঝা উচিত ছিল আমার। মেয়ে তোর কাছে গেম। 2 নম্বর ছিলাম না? তুই ইউজ করে ছুঁড়ে ফেলে দিলি। অবশ্যই। আর 2 নম্বর না, 3 নম্বর। তোমার আগেও আরও ছিল গো। ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখে নিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাব আর রুহির মাঝে। রুহি আরাবের বর্তমান প্রেমিকা, এটা বলে অবশ্য ভুল হবে। রুহি আরাবের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাব খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাব, যা চায় তাই পেয়ে যেত। কিন্তু বাবা মায়ের কাছে সে সময় খুব কম পেয়েছে। আরাবের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাব যখন 3য় শ্রেণীতে পড়তো তখনই। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসত, কিন্তু অত সময় দিতে পারতো না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ। এভাবে করে আরব খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সবসময় ফ্যামিলিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরব আর আনহা পুরাই আলাদা দুনিয়ার দুজন মানুষ। ওই আনহা, কইতেই থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না। এ তুই কইলেই হলো, এই নামটা সেই মানায় তোরে। তোরেই মানায় এইসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তানি। নেহি বেবি, আমি একটা পেতনি আর তুই একটা বান্দরনি। দূর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কার ট্রিট দিবি না? কথায় না পাইরা যাই বলে মনে ওকে, কাল যাবো নে। বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আমি হাসতে লাগলাম, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আমার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আমাকে তুলে এনেছে। এখনো বুঝি না কি হচ্ছে। মনে হচ্ছে কেউ এসে আমার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি? আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানু, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকেই বা এখানে কেন আনলেন? জন্মদিনে গিফট নেবে না বেবি? কে আপনি? আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চেনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তো তুমি আমার এক রাতের আনন্দ দেওয়ার বস্তু। মানে? এত ডিটেইলে বলা লাগে? ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে করব। প্লিজ আমার কোনো ক্ষতি করিয়েন না। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারোর অধিকার নেই। তাহলে আজকে যেন তুমি আমার এক রাতের বউ। না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দেব না। ছাড়ুন আমাকে। কি যে লাভ নেই জান, আমি গলবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো প্লিজ বেবি, কাছে এসো। লোকটা আমাকে টান দিল, আমাকে বিছানা জাতীয় কোথাও ফেললো। আমার চোখ এখনো বাঁধা। লোকটা আমার আরো কাছে আসতে লাগলো। আমি তাকে ধাক্কা দিলাম, এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। এই একদম রাগ ওঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে আমাকে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথাই যায় আসে না। লোকটির লালসা আমার প্রতি আমি
আটকাতে পারলাম না। লোকটা আমার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পেরে উঠলাম না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা, এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম সামনে আরাফ। আমি আরাফকে চিনি। না, সে আমার প্রেমিক না, অন্যভাবে আমি তাকে চিনি। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ, ইয়া বেবি, আমি আপনার বেবি না। আর কেন ওকে হাসাতে ভালো লাগে তাই এগিয়ে গেলাম। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখ ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে আর আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না তো। তো আলুর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল নাকি? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব আমি। সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলে যাচ্ছি। ওকে বলুন, বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও, আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, অহনা তুই প্রেম করিস না কেন? আমি কি বলেছি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত সাবধান ইন্ডিয়া দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পাইনি। দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? আজব তো। আপনি পচা, আই হেড টু। ওই হাওয়াই মিঠাই, আসুন। একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলাম। খাবেন? ইয়াম্মি। না। এই দেখেন, আমার দাড়ি হইছে। অনিচ্ছা সত্ত্বেও তাকালো। বাচ্চার মতো ব্যবহার আর এরকম পাগলামি মার্কা অবস্থা দেখে আরাপ নিজেই হেসে দিল। ইয়াহু, আমি হাসাতে পেরেছি। জায়গা থাকুন। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কেন? হাসতে থাকুন বেশি কইরা। এইটা বলে আমি উঠে আগাতে গিয়ে খাইলাম মুসটা। ও মা! পাগলি নাকি আপনি? আমাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইন্দুর, যখন হাসতে কই তখন হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন। আপনি সত্যি হাসাতেও পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আগে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই আগে সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো, ইউ আফ্রিকান তেলাপোকা, ভাগেন। আর আমুনা কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখেও। মিমি কই তুই? এটা বলে সেদিন রাগেই চলে এসেছিলাম। এটাই ছিল আমার সাথে আরাফের পরিচয়। হঠাৎ ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম। এখনো এভাবে বসে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজেই তো আগে কয়েকবার বলছিলে যে তুমি পাগলি। চুপ করুন। কেন যে আপনার সাথে আমার পরিচয় হলো, সেদিন যদি না হতো আমি আজও পবিত্র হতাম। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দিই তোমাকে। বিষ এনে দেন আমাকে, বিষ। অত যে সাহস নেই তোমার, অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না, জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারেন আমি এখন এই অবস্থায় কোথায় যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও,
আর কখনো হেল্প লাগলে বলো, আমি অবশ্যই হেল্প করব। আমি পতিতা নই, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি, মুখ বন্ধ করুন আসো, কাছে আসো, করছি। প্লিজ। ওকে ওকে, চলো। তারপর বাড়ির উদ্দেশ্যে বের হলাম, দুজনে গাড়িতে। আরাফ গাড়ি ড্রাইভ করছে। আমার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতাম, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাইরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করেছি আমি আপনার, বলুন? কিছুই না। আমি আর কিছু বললাম না, জানালার বাইরে তাকিয়ে কাঁদছে চুপচাপ, কারণ আমার কিছুই করার নেই। এখন নিজেকে দোষ দিচ্ছি, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। কি জবাব চান আর? কিছু না, তুমি চুপ থাকলে ভালো লাগে না, কথা বলো। কথা হারিয়ে দিলেন আপনি। ওকে, বলো না। আমি আবার স্মৃতির পাতায় ডুব দিলাম। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল আরাফের সাথে, তারপর দেখা হয়েছিল দেরিতে। সেদিন প্রথমে না চিনলেও পরে চিনতে পেরেছিলাম, যদিও আরাফ আমাকে আগেই চিনেছিল। হয়তো আমার মতো পাগলি আর পাইনি। দেখা হয়েছিল এক পলাশ বৃষ্টিতে। আমি ভিজছিলাম নির্জন রাস্তায়, আজকের মতোই। আমি মনে করতাম বৃষ্টি সব ধুয়ে দেয়, যত কষ্ট আছে। সেদিন মিমি আসেনি, আমি একাই রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। হাঁটছিলাম বৃষ্টিতেই। হাতে ছাতা ছিল, কিন্তু খোলার ইচ্ছে একদমই ছিল না। সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। গাড়িটা পাশে দিয়ে যেতেই আমার গায়ে কাদা ছিটকে এলো। রেগে উঠলাম। আরাবো, এ মাগো ছাড়েন, মোর ব্যথা লাগে। ভালো করে বলুন। ওকে, ছাড়েন ভাইয়া আমার হাত। আরাফ হাত ছেড়ে দিল। না মানে আরাফ কিছু বলার ভাষা পাচ্ছিল না আমার এই ধরনের কথা শোনার পর। কিছু সময় নির্বাক তাকিয়েছিল। সেদিন আরাফের দিকে তাকাতেই কি বৃষ্টিতে ভিজবা, নাকি প্রথম বৃষ্টিতে ভেজার কথা মনে পড়লো? সেটাও আমার ভাগ্যেরই দোষ হয়তো ছিল। সেটাও ঠিক। আমার সাথে আমি আর কিছু বললাম না। আরাফ আমাকে শহর থেকে কিছুটা অনেক দূরে এনেছিল, তাই যেতে সময় লাগছিল। আমার আবার কান্না পেতে লাগলো সব কিছু ভেবে। প্রবলেম কি আপনার? আমি দিব না অন্য কাউকে তোমার কিছু নিতে। এক অধিকার আমি খাটিয়েছি, এবার সামনে না হয় তোমার স্বামী। চুপ, একদম চুপ। আজকাল পাগলি মেয়েটা দেখি রাগও করে। আমার দিকে তাকিয়ে হেসে বলল, প্লিজ। আরাফ গাড়ি থামিয়ে দিল। আমাকে কাঁদতে দেখে ওর খারাপ লাগলো। থামালেন কেন? কান্না থামাও। আমার কি একবার কাঁদারও অধিকার নেই? আছে, কিন্তু আমার সামনে না। আমি কাঁদবো। এই বলে জোরে জোরে কাঁদতে লাগলাম। এক মুহূর্তে আরাফ গাড়ি থেকে বের হয়ে গেল। এবার আমার পাশে এসে আমাকে গাড়ি থেকে বের করলো। আমি কিছু বুঝছিলাম না। গাড়ির বাইরে এসেও আমি কাঁদছি। এবার আরাফ আমার মুখ চেপে ধরলো। আর এক হাত দিয়ে আমার হাত দুটো পেছনে নিয়ে গেল। আমি কিছুই বলতে পারছি না। শোনো আনহা, আমি জানি না কেন এমন করলাম। আমি নিজেও বুঝছি না কেন যেন তোমাকে পাওয়ার চিন্তা উঠে গেল। তোমাকে মিস করতে লেগেছিলাম, তাই একবারের জন্য তোমাকে কাছে টেনে নিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি কোনোদিন বিয়েই করব না। আমার সামনে কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। মাথায় পেইন উঠে যাচ্ছে তোমার কান্না শুনে। তো আমাকে বিয়ে করেন, সবই তো নিয়ে নিলেন। নো বেবি, আমি কাউকে বিয়ে করব না, কোনো দিনও না, নট ইভেন ইউ। তো মেরে ফেলুন। তাও হবে না, আমি তোমার সুখ চাই। জীবনের সব সুখ কেড়ে নিয়ে এসেছেন এসব বলতে? আরাব আর কিছু বলল না। আমিও কিছু না বলে নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। কেউ কিচ্ছু বলছি না, শুধু তাকিয়ে আছি একে অপরের দিকে। আরাবের হাত আমার কোমরে নেমে এলো। ও আমার কাছে আসতে লাগলো। আমার প্রচুর ঘৃণা পেল। সেই সময় হাত পা বাঁধা ছিল বলে কিছু করতে পারিনি।
এখন খোলা থাকায় আরবকে ধাক্কা দিলাম। আরব কিছুটা দূরে গেল, কিন্তু আর কিছু বলল না। আরব গাড়িতে উঠে পড়ল। বাকি রাস্তা দুজনেই নিশ্চুপ ছিলাম। আমি ভাবছিলাম বাড়ির বাকিদের কিভাবে বলবো বিষয়টা। ঠিক করে নিলাম কাউকে কিছু বলতে পারবো না, কারণ মানুষ সব সময়ের মতোই মেয়েদেরই বলবে। আর এমনিতেও আরব ক্ষমতা মারা। আমি ঘরে যেতেই দরজা লাগিয়ে দিলাম। নিজেকে বড় অপবিত্র লাগছিল। আমি গোসলে ঢুকলাম। অনেক সময় ধরে গোসল করেও নিজের প্রতি ঘৃণা হচ্ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কিছু না ভেবে শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই ঘুমের মাঝে ডুবে পড়লাম। ওদিকে আরাবের নিজের ওপর প্রচণ্ড রাগ উঠছিল। ওর ঘরের অনেক জিনিস ভাঙল, কারণ ও চায়নি এমন করতে। হঠাৎ কেন এমন করলো ও নিজেও যায় না। ও ভাবতে লাগলো আনহা আর ওর কথা। সেদিনের পরে আরও কয়েকবার আনহা আর আরাবের দেখা হয়েছিল। একবার পয়লা বৈশাখে আনহার পরনে ছিল শাড়ি। সেদিন যদিও আরাব ওর এক গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার গার্লফ্রেন্ডকে বাড়ি ফিরে যেতে হয়। ওই দিন মজার ছলে আনহার এক বান্ধবী তার গালে লাল আবির মাখিয়ে দেয়। আনহাও রেগে গিয়ে তার বান্ধবীকে রং মাখাতে তার পিছনে দৌড় দেয়। এক পর্যায়ে সব রং গিয়ে পড়ে আরাবের মুখে। আরাব রাগি লোকে তাকালো। আনহাকে ও দেখেই চিনে গেল, ওই ফাজিল মেয়েটা সেই। মানে আমি না দেখিনি। হোয়াট দ্য হেল! না মানে ভুল হয়েছে, সরি। এত কেয়ারলেস আবারও! আমার মুখের অবস্থা কি করছেন এটা আপনি? কি করছি এমন? সুন্দরী তো লাগছে। এমনিতেও আপনি রাগলে লাল হন, আমিও লাল করে দিছি। আন্দাজি এসব বলে নিজে জিভায় কামড় দিলাম, কারণ আমার মাথায় এসে গেছে যে আমি উল্টাপাল্টা বলছি। কি বললেন? না মানে আমি কিছু বলিনি, অন্য কেউ বলছে। কারণ আমি মুছে দিচ্ছি। হাত দিয়ে মুছে দিতে গেলাম, কিন্তু ভুলে গেছিলাম আমার হাতে আরো রং আছে। তাই ভুলের বশে আরো বেশি রং আরবের গায়ে লেগে গেল। আরব বুঝেছে বিষয়টা, তাই সে আমার হাত ধরে নিল। আমার ভয় বেড়ে গেল। লাগবে না মুছতে, আমি দেখাচ্ছি কিভাবে মুছতে হয়। মানে? আরব আমার দিকে এগোতে লাগলো। এভাবে তার এগোনো দেখে আমার ভয় লাগতে লাগলো। আরব কাছে এসে আমার হাত দিয়ে আমার মুখে আরো রং লাগিয়ে দিল। এবার মুছুন টেপাটিপির মা। এটা বলে আরব চলে গেল ওখান থেকে। আর বাকিরা হাসতে লাগলো এটা দেখে। সবগুলোকে পিটায়ে সেদিনের মতো বিষয়টা মিটে গেছিল। এভাবে আরও কয়েকবার দেখা হয়েছিল, যদিও প্রতিবার এভাবেই রাগারাগি হতো। এভাবেই কেমন করে যেন আরাব আনহার মায়ায় জড়িয়ে যায়। স্মৃতিগুলো ভেদ করে আরাবের চোখের সামনে আনহার কান্না করা মুখটা ভেসে উঠেছে। কেন যেন নিজের অজান্তেই আরাবের চোখ দিয়ে কিছুটা জল গড়িয়ে পড়ল। বাইরে থেকে আরাবদের কাজের বুয়া ডাকলো। আরাব বের হয়ে গিয়ে টেবিলে বসলো। দুজন দুজনের মতো করে খেতে লাগলো। এটা নতুন না, একই ছাদের নিচে থেকেও দুজন কেন যেন অনেক অজানা। কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। খাবার শেষে যে যার রুমে চলে গেল। আরাবের কেন যেন ঘুম আসছিল না। সে তার এক নাম্বার দিয়ে আনহাকে ফোন দিল, যদিও আনহা জানে না আরাবের নাম্বার। আনার সব খোঁজ আরাব বের করেছে, কিন্তু আনহা আরাব সম্পর্কে বেশি কিছু জানে না। ঘুমাচ্ছিলাম সে সময় কল ধরে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বলে বলেন, নইলে রাখুন। আরাব ফোনটা কেটে দিল। আমি বিশেষ কোনো গুরুত্ব দিলাম না। আরাব জানে না সে কেন আনহাকে ফোন দিল। আরাবের প্রচুর রাগ উঠল। দেওয়ালে কয়েকবার হাত দিয়ে প্রচুর বাড়ি মারল। হঠাৎ আরাবের ফোনে একটা কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি বেবি। মানে? এত সহজে ভুলে গেলে? আমি তোমার প্রথম ভালোবাসা জান্নাত। না বেবি, তোমাকে কেমন করে ভুলি? তোমার সাথে তোমার হোটেলের সম্পর্ক। যাই হোক, বাড়ি অব্দি আমিই আনবো।
তাই? অবশ্যই। তা বেবি, তোমার রাহুলের খবর কি? সেদিন হোটেলে গেছিল যে? মানে আমি কোথাও যাইনি। বেবি, আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি, ওকে? ফাইন, ফার্স্ট তো তুমিই নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথে। প্লিজ আমাকে ফিরিয়ে নাও, আমি যে ছেড়ে দিই একেবারেই ছাড়ি। প্লিজ। গলি না আমি, আমি একটা অমানুষ। এটুকু বলে আরাব কলটা কেটে দিল। আরাবের এসবে যায় আসে না। আরাবের চিন্তায় কোনো কিছুই নেই। সবশেষে এখনও তার চিন্তায় আনহা রয়েছে। সে ভিতরে ভিতরে এখনও অনুতপ্ত। সে ঠিক করলো সামনে একদিন আনহার সাথে দেখা করবে। ও আনহাকে কিছু দিয়ে হলেও অনুতাপের হাত থেকে বাঁচাতে চায়। আরাব শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নেই, আছে শুধু অনুতাপ। পরের দিন আমি ঘুম থেকে উঠে কিছুটা ভুলতে গেলেও ব্যথা সব মনে করিয়ে দিল। কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভোলা যায় না। আমিও ভুলতে পারছি না যে আমার সাথে কি কি হয়েছে। চোখে পানি চলে আসলো আবার, কিন্তু পরক্ষণেই প্রেয়সী ঘরে আসলো। হ্যাপি বার্থডে আপু, বাইরে আই, আম্মু ডাকে। এগিয়ে যা, আমি আসছি। প্রেয়সী চলে গেল। যদিও আমি ভুলেই গেছিলাম আজকে আমার জন্মদিন। আমি নিজেকে একা রাখতে চেয়েছিলাম, তাই ঠিক করেছিলাম বাহানা করব অসুস্থতার। যেই ভাবা সেই কাজ। বের হয়ে আম্মুকে বললাম মাথা ব্যথা ভালো লাগছে না। সে বলল যেন রেস্ট নেই। সবাই ভাবলো একটু অসুখ, কিন্তু কেউ বুঝলো না এটা শারীরিক অসুখ না, মানসিক অসুখ। ঘরে আসতেই মিমির ফোন। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। কি রে, এক্সাইটেড না? না কিছু হয়েছে কি? না, জলদি আয়, সবাই তো ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। ওরে কিপটু রে। ওকে, আমি আসতেছি। না, কারণ ও আসলে মা জেনে যাবে আমি গতদিন মিমির সাথে ছিলাম না। এখন না কেন? আসতেছি রে, রেডি হচ্ছিলাম। মিথ্যা বললাম। জানি তো। তোরা স্কাইতে আয়, আমি আসছি। ওকে, দেখ ভাইয়াটা অনেক ভালো। ওসব নাটক। তুই চিনিস নাকি এটাই কি এরিক ম্যান? মিমিকে সব বলতাম। আরবের সাথে কয়েক পরিচয়ে ওর রাগ দেখে তার নাম রেখেছিলাম অ্যাংরিম্যান। বাদ দে। ওয়াও, সেই তো। আমি আর মিমি আবার হাঁটা শুরু করলাম পেছন থেকে। আনহা, আমি পেছনে ঘুরলাম না, এগিয়ে যাচ্ছিলাম। আরাফ আরও একবার ডাক দিল। এখনো জবাব না দিলে মিমি একটু বেশি চিন্তা করবে, হয়তো সন্দেহ করে বসবে। তাই জবাব দিলাম, জি বলুন। এদিকে এসেছো যে? এমনি ঘুরতে। এত দূরে কোনো বিশেষ দিন নাকি আজ? না। মিমি আপু, আপনি বলেন না, আজকে কিছু বিশেষ দিন? হ্যাঁ, আজ আনহার জন্মদিন। হ্যাপি বার্থডে। ভাইয়া, আপনি আমাকে চিনলেন কিভাবে? আনহার সাথে কয়েকবার দেখা হলে ও অনেকবার আপনার কথা বলেছে। ওই তো ঢঙ্গি, বকবক করে খালি। সত্যি তাই, একটু বাগলি টাইপ। জি ভাইয়া, ও নিজেও আরেকবার আপনার কথা বলেছে। তাই নাকি আনহা? আমি আরাফের দিকে তাকালাম। ওর চাউনিতেও আমার বাজে লাগছে। মিমি, তোর হলো? চল বাড়ি যাব, দেরি হচ্ছে। এত জলদি গিয়ে কি করব? মুড়ি খাবি, চল। আরে রাগিস কেন? আনহা, আমাকে ট্রিট দিবা না? না, আমার টাকা নেই, আমি ফকির হইছে। মিমির বাচ্চা, চল। এটা তো হবে না, ট্রিট তো আমিও চাই। কি বলেন মিমি আপু? জি ভাইয়া, অবশ্যই। তুই আমার বান্ধবী নাকি শত্রু? ওকে, সরি ভাইয়া, আমাদের যেতে হবে, বাড়িতে কাজ আছে। ওকে, চলেন এগিয়ে দিই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। আচ্ছা চলুন, ধন্যবাদ। আমরা কিছু দূর হাঁটলাম। মিমি আর আরফ একটু একটু কথা বলল, যদিও আমি জবাব দিলাম না। হঠাৎ আইসক্রিম দেখে, আনহা, আইসক্রিম খাওয়া? টাকা নেই। ওকে, আমি খাওয়াচ্ছি, চল।
ওকে। কি ফ্লেভার খাবি? চকলেট। ভাইয়া আপনি? আমি আইসক্রিম খাই না। আরে একটা খান। বাদ দে, শয়তানের তো আর ঘি হজম হয় না। এইভাবে বলতে হয় না। আরে না না, আরাব ভাইয়া খুব ভালো, মাইন্ড করে না, তাই না মিস্টার আরাব? কিছুটা বাস মারতেই বললাম। জি, যদিও রাগ করেছি কিন্তু কিছু বললাম না। মিমি আইসক্রিম আনতে যেতেই বললাম, বেশি বাড়তেছ আনহা। নে খা। আমি আর মিমি আইসক্রিম খেতে লাগলাম। আমার যত যাই হোক, সব ক্ষেত্রে পাগলামি চলে আসে কিছুটা, তাই তাড়াতাড়ি নিজেরটা শেষ করে মিমিটা কেড়ে নিয়ে খেতে লাগলাম। ওই শয়তানি দে। দিব না। দে বলছি। নো বেবি, এটা এখন আমার। শয়তানি আর জন্মদিন বইলা ছাড়লাম। আমি ভুলে গেছিলাম পেছনে আরাফ ছিল। আরাফ এগুলো দেখে হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, তোমার এই পাগলামিগুলো দেখে আমি কেন যেন তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না রে, মনে মনে ভাবলো আরাফ। সেদিন এসব শেষেই আমরা চলে এলাম, আর আরাফও চলে গেল, কারণ আমি আর মিমি দুজনেই আলাদা অটো নিয়েছিলাম। আরাফ বাড়ি ফিরে এলো। তোমার এই জন্মদিনের শেষ উইশটা হয়তো আমি করেছি, কিন্তু প্রার্থনা অপরিসীম। জানি প্রাপ্তির বাইরে, কিন্তু কল্পনার মাঝে শুভ জন্মদিন। উইশ ইউ এ হ্যাপি বার্থডে। মেসেজটা পড়ে বুঝলাম না কে দিয়েছে, তাই রিপ্লাই দিলাম, কে? এ মার্কস ম্যান। ও গ্রেট, সো মাস্ক পরে ঘুমান, গুড নাইট। ওকে, উইশটা পূর্ণ করব। আমি আর রিপ্লাই দিলাম না। কে এই মার্কসম্যান, এর বিষয়ে আমি বেশি মাথা ঘামালাম না। শুধু এটা নয়, অন্য কোনো বিষয়েই আজকাল আমি মাথা ঘামাই না, নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাই। কারণ আমি যখনই একা হয়ে পড়ি, আরাবের সেই কুকর্ম আমার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগলো, শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে তা যে কোনোভাবেই মেটানো যাবে না, তা আমার ভালো করেই জানা আছে। কিছুদিন পর হঠাৎ কথা হলো পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারের পিকনিকেও আমি সবার আগে লাফাচ্ছিলাম, কিন্তু এবার আমার মাঝে এত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিলাম। শোনেন তো মিস, কারে কস? আপনারে। মিস? জি ম্যাম, আপনি কি জানেন আমার বেস্টু আনহা কই? না তো, জানি না তো। একটু খুঁজতে সাহায্য করবেন? না বোন, আমি এখন ব্যস্ত। কুত্তি কি কইলি? যা শুনলেন মিস প্যাচার বউ। ওই আমাকে পেঁচার বউ বলবি না। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো প্যাচার বউ না, তুই তো পেতনি। ওই আমাকে পেঁচার বউ বলবি না। আনহার বাচ্চা ভালো হবে না বলছি। কারে কস? আমার বাচ্চা হয়নি। হবে তো একদিন। তখন তারে বলিস, এখন না বোন। যাই হোক, থ্যাঙ্কস। কেল্লাইগা আগের আনহার রূপে আসার জন্য। এইভাবেই থাক, তোকে ভালো লাগে। এমনি আসি, পিকনিকে কি বাইরের লোকও যাবে? চাইলেই যে কেউ তাদের সাথে একজনকে নিতে পারবে। ওয়াও, আমাগো কপালগুলো, তাহলে তাদের উনিগুলোকে নেবে? অবশ্যই। হয়, কেন এরম করলো? ওরা প্রেম করব আর আমরা এদিকে জ্বলবো আর লুচির মতো ফুলবো। রে, প্রেম করা দরকার। তুই কর, আমি তো বিয়ে করে। একটু থেমে গেলাম, কারণ মাথায় আসলো আমি তো আর পবিত্র নই। থামলি কেন? জানি বিয়ের পর বরের সাথে প্রেম করবি। ঠিক হলো, সবাই পিকনিকে যাব। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আমি রেডি হতে লাগলাম। দায়িত্ব পড়লো এক্সট্রা মজার জন্য যা যা লাগবে সব আমি আর মিমি কিনে আনবো। যেই বলা সেই কাজ।
আরে তাড়াতাড়ি কর, তোর জন্য আবার আমাকে বাস মিস হইয়া যাব। আরে থাম, এত তাড়া দিস না, পরে সব উল্টোপাল্টা হয়ে যাবে। তোর তো এই কাজটাই কাজ, সবকিছু উল্টাপাল্টা করা। ওই হারামি, চুপ কর। আচ্ছা চুপ করছি, তুই কর তাড়াতাড়ি। এই তো একদম ভালো মাইয়া। আমি আর মিমি জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কৃষ্ণ কালো পাথরের মূর্তি দেখে আমার চোখ আটকে গেল। ওইটায় হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম। মূর্তি থেকে নিজের চোখ সরাতেই দেখি আরাব। আমি ঠাস করে নিজের চোখটা নামিয়ে নিলাম। আরাবকে দেখা মাত্র আমার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াদৌড়ি করতে লাগলো। ওর মুখও আমি দেখতে চাই না। বারবার কেন আমার অতীতের কথাগুলো মনে পড়ে যায়। আরাফের না না, আমি আর আরবকে নিয়ে ভাববো না। আমি যত ওকে নিয়ে ভাববো ও তত নিজেই কষ্ট পাবো। আমি তো আরবকে নিজের মন থেকে বের করে দিয়েছি। এখন আর কি, নিজেকে আমি স্বাভাবিক করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি বেশ টের পাচ্ছি আরব আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কোনো পাত্তাই দিচ্ছি না এবং ওর দিকে তাকিয়েও দেখছি না। হঠাৎ দেখলাম আরব যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আরব নেই। আশেপাশে খুঁজে দেখলাম নেই। হাফ ছেড়ে বাঁচলাম। যাক, বাঁচা গেছে বলেই সামনে তাকাতেই থেমে গেলাম। আরব আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। রে, এভাবে ভূত দেখার মতো ভয় পাচ্ছিস কেন? আরে আরাম, আপনি? আরে আপনারা আপনারা এখানে কি করছেন? আরে শপিং করছি। ও বুঝলাম। তা এখানে কি শপিং করছেন? আর বলবেন না, এত পিকনিকের জন্য শপিং করছিলাম। পিকনিক? আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছি। ও আচ্ছা, শুধু আপনারাই নাকি? বাইরের লোকও যেতে পারে, যে কেউ তার সাথে একজনকে নিয়ে যেতে পারে। আমি কোনো কথা না বলে মিমিকে ফিসফিস করে কানে কানে বললাম, ওই কুত্তি, সব বলা শেষ, এখন চল যাই। আচ্ছা আমরা এখন আসি বলেই ওখান থেকে চলে আসলাম। আমি আর মিমি পিছন দিকে হাঁটছি। আমি যত দূর আরবকে চিনি আমি ভালো করেই জানি এখনো আরব আমার দিকে তাকিয়ে, কিন্তু আমি পেছন ফিরলাম না। আমার মাথায় এটা আসছে না তার এত আমার আশেপাশে আসার কারণ কি। আমি তো দূরেই থাকতে চাচ্ছি, কেন সে এভাবে কাছে আসছে। আমি এসব ভাবছিলাম। আমাকে চুপচাপ থাকতে দেখে মিমি বলল, কি রে, চুপ কেন? কথা বলবি না একদম। আরে শোন না। চুপ। আমি ভাবলাম সে তোকে পছন্দ করে, তাই আর কি। মাথা করে এত মাথা খাটাইতে বলছি কে তোকে? না মানে খাটাই আর কি। বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। কি? কুত্তি, তোরে আমি খাইছি। এই বলে জুতা হাতে মিমির পেছনে দৌড় দিলাম। মিমির সামনে তো আমি পেছনে। মিমি এদিক তো আমি ওদিক। এদিকে মাঠ ছিল, কখনো মাঠের মাঝে তো কখনো মাঠের বাইরে। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে মানে কার কথা। হঠাৎ একটা গাড়ি আসতে লাগলো। আমি যদিও প্রথমে লক্ষ্য করিনি। গাড়িটা আমার দিকে এগোতে লাগলো, পা জমতে থাকলো। মিমি এদিকে ডাক দিচ্ছে, কিন্তু আমার শক্তি একেবারে কমে যাচ্ছে। কেন যেন আমি নিজেই নিজেকে শেষ করতে চাইছি। হঠাৎ কে যেন হাত ধরে টান দিল। আমি ছিটকে গেলাম রোম্যান্টিকতা নিয়ে, তবুও টান দেয় আমার চুলগুলো তার মুখের উপর পড়লো। এক হাত তার হাতে আর এক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকিয়ে হাসছে। স্পর্শে বুঝে গেলাম কে এটা, কারণ এক রাতেই তার স্পর্শ চেনা হয়ে গেছে। সে চুলগুলো মুখ থেকে সরিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে একটা চট দিল। আমার এক হাত আমার গালে। কিছু সময় আগেও যারা মজা নিচ্ছিল তারাও স্তম্ভ হয়ে গেল। চোখ কি নেই নাকি? রাস্তায় কি এভাবে দৌড়ায়? বাচ্চা নাকি তুমি? জ্ঞান নাই? কি করো হ্যাঁ? কে তোমাকে বের হতে দেয়? তোমাকে তো বেঁধে রাখা উচিত। আর বকা দিয়ে চলে যেতে লাগলো। বাকি লোকগুলো কেটে পড়তে লাগলো, কেউ কেউ আবার দেখতে লাগলো। আমাকে এভাবে বকা খেতে দেখে মিমিও আর কিছু বলে সাহস পাচ্ছিল না। কিছু বলছো না কেন? বকা হইল মানে? ইন্তা সালসুক মুখ মাফে। অন্য ভাষায় গালি দিলাম। মানে? কিছু না, থ্যাংক ইউ করো, টাটা। ভাগ আনহা, ভাগ মিমি, ভাগ। এই বলে এক দৌড় দিলাম। কেউ আশা করেনি মেয়েটা এভাবে দৌড় দেবে। আর বোঝেওনি আমি ওরে গালি দিচ্ছি। নিজেকে জয়ী মনে হচ্ছে,
কিন্তু হঠাৎ কানে আসলো পাশের পাহাড়ে এক মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কারণ সে ধর্ষিতা। একটু আগেও ভুলে গেছিলাম, কিন্তু কথাটা কানে আসতেই আমার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে অনেক সময় কাটলাম, কারণ যতই যাই করি আমিও তো একটা ধর্ষিতা। তবু আমাকে বাঁচতে হবে সবার জন্য। এটা মাথায় কাজ করলো, নিজেকে সামলে নিলাম। সময় যেতে লাগলো, আমি একটু একটু করে চুপচাপ হয়ে গেলাম। তবুও আশেপাশের সবার জন্য একটু একটু চঞ্চলতা রাখলাম, কারণ আমি হাজার চেষ্টা করলেও ছাড়তে পারবো না। আমি জানি। পিকনিকের দিন চলে এলো, জানতে পারলাম মিমির পক্স হয়েছে। ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হয়ে গেল। কিন্তু সবচেয়ে আজব হলাম, কারণ আরাবও আমাদের বাঁচে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি ভাবছি, তার মানে কি সেও আমাদের সাথে যাবে? আমি আরাফকে দেখে ও কিভাবে মাথায় ঢুকছে না। আরাফ কি আমাকে ফলো করেই যাচ্ছে, নাকি অন্য কোনো কারণে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আরাফ কি করছে আমার সাথে তা মনে পড়ছে। আশেপাশে জায়গা না থাকায় আরাফ এসে আমার পাশে চিটেই বসলো। এমন ভাব করতে লাগলো যেন আমাকে চেনেই না। আমি ওর দিকে তাকিয়ে চুপচাপ আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কিছু বলবেন আপু? তার মুখে আপনি আর আপু শুনে আমি কারণ পরিচয় থেকে শুরু করে আজ অবধি সে আমাকে তুমিই বলেছে। কি হলো আপু, মুখে মশা ঢুকবে তো, বলুন কি বলবেন। আপনি তো। হঠাৎ এক স্যার এলো। নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? না না আঙ্কেল। এখনো এর নাম তো আরাফ, তাহলে স্যার কি বলে? স্যার আমাকে দেখিয়ে, এই হলো আনহা, প্রথম বর্ষের। তারপর আরাফকে দেখিয়ে বলল, আনহা, এ হলো নাসির, আমাদের হেড স্যারের ভাইয়ের ছেলে। এটা শুনে আমি পুরো স্যার আমাকে বলল তার খেয়াল রাখতে। স্যার আমার আরো তারিফ করে চলে গেল। স্যার যেতেই, কিন্তু কি? আপনি তো। হাসছেন কেন? ডোন্ট ওয়ারি আরব, কোনো জমজ ভাই না। আর এসেছি নাসির সেজে। হেড স্যারকে একটু পড়াইতে হলো, তাও মারে না। নাসিরের সাথে যোগাযোগ করলাম। ভাগ্যক্রমে নাসির আমার বন্ধু হয়। তারপর আরও কাহিনী, আর আমি এখানে। আমি হাঁ করে তাকিয়ে আছি। এতটা চালাকি মানুষ কিভাবে করতে পারে আমার মাথায় ঢুকছে না। এত হাঁ করো না, মাছি ঢুকবে তো। আপনি আমাকে ফলো করছেন কেন? ঘুরতে যাব। এখানেই কেন? আপনি এত কিছুর পরেও আমার সাথে যাচ্ছেন কেন? কি কিছু জানেন না? বাবু, এটা বাস, আর বেশি জোরে কথা বলো না, মানুষ জেনে যাবে তো। ঠিক বলেছে, তাই আর কথা বাড়ালাম না। আমার রাগ উঠেছে, সাথে ঘৃণাও, কারণ যেই মানুষটার থেকে আমি শুধু দূরে থাকতে যাচ্ছি সে প্রতিটা ক্ষেত্রে আমার সামনে আসছে। ভেবেছিলাম এই পিকনিকে এসব ভাবনা থেকে দূরে থাকবো, কিন্তু তাও হলো না। মন বলছে একবার তাকে জিজ্ঞেস করি কি চাই সে, আর কেন এত ফলো করছে আমাকে, আর সৃষ্টিকর্তা এবার কেন বারবার তার সাথে আমাকে সম্মুখীন করছেন। এসব প্রশ্ন আমার মনে, কিন্তু উত্তর পাচ্ছিলাম না। প্রশ্ন করার ইচ্ছেও করছে না, আবার জানতেও ইচ্ছে করছে। আমার মাঝে এক অস্থিরতা কাজ করছে। আমি নিজেও জানি না কি করব। জানালার বাইরে তাকালাম, নিজেকে শান্ত করে নিলাম, চোখ বুঝে নিলাম। আমি ভালো করেই বুঝতে পারছি আরাব আমার দিকে তাকিয়ে, কারণ তার ধারণা হয়তো ছিল না আমি এতটা চুপচাপ হতে পারি। কিন্তু এদিকে তো আমারও ধারণা ছিল না যে সে এভাবে আমার ইজ্জত। চোখ বুঝে নিলাম, কিছুটা ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু একটু ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার মাথা কিছুটা আরাবের কাঁধে, আর কিছু চুলও তার মুখে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। সরি, মাফ করবেন। না, ইটস ওকে, ঘুমিয়ে পড়েছিলে, ভুলে এসেছো। সরিয়ে দিলেই পারতেন। থাক, ভাবলাম ঘুম কেন নষ্ট করব। নাকি এতেও সুখ খুঁজে নিচ্ছিলেন? কি বলতে চাও কি তুমি? যা বুঝবেন তাই। আর আবার কিছু বললো না। আমি জানি সে কিছু বলবে না, কারণ আজকাল আর কিছু পারি বা না পারি এসবের জবাব দেওয়া শিখে যাচ্ছি। যদিও সকল ক্রেডিট এক্ষেত্রে আরাভেরই। সে যাই হোক, আর কিছু ভাবার সময় পেলাম না। কিছু ফ্রেন্ড ডাকতে এলো। ওই আনহা, তুই এখানে? শাকচুন্নিগুলো, কথা কইবি না? আরে রাগিস কেন? তোরা সব পেছনে বসে গেলি, আর আমি জায়গা পেলাম না এখানে। গালি দিব না তো কি করব, আদর করব?
স্বাভাবিক ব্যবহারই করতে হবে এদের সাথে। তাই স্বাভাবিকের নাটক করলাম, আবার কিছুটা বাস্তবতাও। কারণ যতই আমি চেষ্টা করি, এসব ফাজলামির অভ্যাস আমার চায় না। আরে আমরাও লেট এসি, তুই তো জানিসই আমরা সবাই লেট লতিফ দিয়া ছাড়া। তারে ডাক, জিগা আমার জায়গা রাখেনি কেন? হাতে এক পোলার উপর ক্রাশ খাইছে, তাতে সব ভুলে গেছে। অদ্রিও জায়গা পায়নি, সামনে বসছে। ওকে ওকে, বাদ দে। তোকে গান গাইতে বলছে ব্যাচের বাকিরা। কিতা কস, আমি তো গান বেশি পারি না। যাই পারিস গা, সবাই গাইতেছে। ওকে চল। আরবের থেকে যেতে পারলেই বাঁচি, তাই চলে গেলাম। পেছন দিকে গিয়েও বসতে পারছিলাম না, তাই একটা ছেলেকে বকা দিয়ে সামনে পাঠালাম আমার সিটে। নিজেকে জয়ী মনে হচ্ছে, কারণ পেছনে আসতে পারলাম আরবের থেকে দূরে। গান শুরু করলাম। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ি রাব ডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ি রাব ডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমের মূল পথ ধরে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। হৃদয়ে জুড়ে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। হৃদয়ে জুড়ে ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। হৃদয়ে জুড়ে পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ। তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া। ভেতরের নীল বন্দরে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। হৃদয়ে জোরে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। হৃদয়ে জোরে। গান আগেও কিছুজন শুনেছিল, আবার অনেকে শোনেনি। অনেকেরই ভালো লাগলো। আরব মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কিছুজন বলল, কিন্তু আমি তার নয়নের দিকে তাকালাম না, কারণ তার নয়নের দিকে তাকালেও আমার ভয় হয়। সবাই পালা একত্রে গান গাইছিল। কিছুটা জোর করেই অনেকে গান গাওয়াতে হলো। একসময় আরবের পালা। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি।
দিন গিয়ে রাতে লুকবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমাকেও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমার রব। তুমি মুছো না, তুমি ভুলো না আমারি গান, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। সবাই তালি বাজালো। আরাফও ভালো গান করে, আমিও মুগ্ধ প্রায়, কিন্তু তবুও তার দিকে তাকাচ্ছি না। বাস তার গন্তব্য সিলেটে পৌঁছে গেল। মূলত একসময় এখানে আসার শখ আমার অনেক ছিল। চা বাগান তেঁতুলিয়ায় থাকলেও এখানে তার পরিণাম বেশি। সবচেয়ে বেশি যে কারণে আসার ইচ্ছা তা ছিল এক প্রকার স্পেশাল চা খাওয়ার। সিলেটের মাটিতে পা রাখলেও আমার বারবার মিমির কথা মনে পড়তে লাগলো। এক কোণে দাঁড়িয়ে গেলাম, যেখানে সবাই একসাথে ছবি বা গল্প করতে ব্যস্ত হলো। সেখানে আমি একা একা কোণে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। হয়তো মিমি থাকলে কম একা লাগতো। হঠাৎ কে জানি কাঁধে হাত রাখলো। ভাবলাম কোনো বান্ধবী, কিন্তু তাকিয়ে দেখি আরাফ। একা দাঁড়িয়ে যে? আজকাল একা ভালো লাগে। আনহা, বলুন। কিছু না। সরি বলতে চেয়েছিল, কারণ আরাফ অনুতপ্ত। তাহলে সরুন, ওরা ডাকছে। আমি আরাফের কাছ থেকে চলে এলাম, কারণ আমার এখনও আরাফের সাথে থাকতে বা কথা বলতে ভালো লাগছে না। ও নিজেও জানে না কারণ কি। আরাফের থেকে যতই দূরে থাকতে চাই, ওর চোখের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। কেন যেন ওর চোখের দিকে তাকালে মানতে ইচ্ছে করে না যে সে আমার সাথে এত কিছু করেছে। কি রে, কই ছিলি? অদ্রির কথা শুনলি? কি? ওর নাকি সামনে বিয়ে। আমরা জানিও না? আরে হ, তার উপর এত কিছু আমাদেরকে তাও বলেনি, বলতোও না। তাহলে কেমনে জানলি তোরা? আরে কথা বলছিল তার উনির সাথে ধরা খাইছে। তাই নাকি? কই রে ওই? রিয়া পিটাচ্ছে মেবি। খাড়া, আমিও মারমু তোরে। অদ্রির কাছে গিয়াই ওরে কাতুকুতু দেওয়া শুরু করলাম। তারপর আরও কিছু আজব থেরাপি মারলাম। কিছু সময় পর, থাম দোস্ত, তুই না আমার জানিজি কার, আমারে মারবি? তা মনু আমারে কও নাই কেন? না মানে এই আর কি। জিজুর নাম কি? ফয়সাল। আহা, আমাদের ফয়সালের বউ রে, পরিচয় করে দিবি ওকে? চলো মামি, ট্রিট মারো এবার। আমরা এখন করব তোমার ব্যাগ ফাঁকা। অদ্রির সাথে আড্ডা দিলাম, সব ফ্রেন্ডরা ট্রিট নিলাম। কিছু সময় সেভাবেই চললো। আমি যতটা পারছিলাম আরাবের থেকে দূরত্ব বজায় রেখেছিলাম, কারণ কেন যেন যতই ভোলার চেষ্টা করি ও যা করেছে ভুলতে পারি না। আবার তার চোখের দিকে তাকাতেই সব ভুলে যাই। রান্নার সময় কোনো এক জিনিস রেখে যাওয়ার সময় আরাবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম। যদিও সেদিন বেশি মানুষ ছিল না, তবুও আজব লেগেছিল। সেই সাথে আরাবের স্পর্শ আমার কান্না এনেছিল। স্থির থাকতে পারলাম না, কিছুটা ধাক্কা দিয়ে ওখান থেকে চলে এলাম। আমি নিজেও বুঝতে পারছি না কেন তার ছোঁয়া এতটা মারাত্মক লাগে। ভিতরের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তার প্রতিটা ছোঁয়ায় এক একটা আগুনের কুণ্ডলীর মতো মনে হয়। কাছে আসলেই ছ্যাঁকা লেগে যায়। কেন যেন পারি না তাকে নিতে। তার স্পর্শগুলো ভালো লাগে নাকি খারাপ লাগে সেটাও জানি না। শুধু এইটুকু জানি, আমি তার থেকে দূরে থাকতে চাই। তার কাছে থাকলে হয়তো অনেক কিছু বদলে যাবে। আমি চাই না সেসব হোক, আমি আমার মতো থাকতে চাই।
নিজের মতন করে। যা হয়েছে বাদ দিয়ে আবার শুরু করতে চাই। যদিও ভোলা সম্ভব না, তবু আড়াল করে রাখতে চাই। এতটা আড়াল করতে চাই যতটা করলে নিজেরও খুব একটা মনে পড়বে না। তবে ছেলেটা কেন বারবার আমার কাছে আসছে? তার যা পাওয়ার ছিল সেটা তো পেয়ে গেছে। আমার মধ্যে আর কি ভাবাকি আছে যার কারণে সে আমার পেছনে ঘুরছে? হয়তো আরো অনেক কিছু বাকি, সেটাও তার লাগবে। একটুখানি হাসির সাথে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। হঠাৎ কেউ আমার হাতটা ধরলো। কিছুটা চমকে উঠলাম। আরব নয় তো? হাত দিয়ে চোখটা মুছিয়ে নিলাম। অন্ধকারে দেখতে পাবে না আমার কান্না। চোখটা মুছে পেছনে তাকিয়ে দেখি আরব। যা ভেবেছিলাম তাই। ও কেন বারবার আমার কাছে আসছে? আমি তো আর পারছি না। আনহা, বলুন। তোমার জন্য একটা জিনিস আছে। অনেক বড় জিনিসই তো কেড়ে নিয়েছেন, দিয়ে কি হবে? এসব বিষয় বাদ। ওকে। জিনিসটা নিবা? আমি নেব না। শিওর নিবে না? শিওর। তুমি নিবেই? যদি না নিই? বাজি? বাজি। আমি জিতলে কি পাবো? যা চাইবেন তাই। যা চাইবো তাই? হ্যাঁ। আর যদি হেরে যাও? তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে। ঠিক আছে। আরব পকেট থেকে 2টা কিটক্যাট বের করলো। হাতে তো দেখি মাইন্ড কিলার। হাতে কেমনে জানলো কিটক্যাট আমার ফেভারিট? সে এটাও জানে বাকি সব ফেরত দিতে পারি, বাট কিটক্যাট না। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা বৃথা। এটা লাগবেই আমার। তার হাত থেকে কিছুটা কেড়ে নেওয়ার মতো করেই নিয়ে নিলাম, কারণ যতই চুপ থাকি কিটক্যাট আমার জান যায় पर किटकैट नहीं যায়। কি বলেছিলাম না, না নিয়ে পারবে না? আপনি কেমনে জানলেন এটা আমার প্রিয়? সেটা না হয় অন্য একদিন বলবো, এখন আমি যা চাই সেটা দেন। কি চান আপনি? যা চাইবো তাই কিন্তু দেবেন বলেছেন। এই রে, কি বলে ফেলছি। এখন সে কি চাইবে আল্লাহই ভালো জানে। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। কি চান বলেন। তোমাকে চাই 2 ঘন্টার জন্য। মানে? আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার। আমাকে দিয়ে কি করবেন, তাও আবার রাতের বেলা? যা ভাবছো তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দেবে, আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। হ্যাঁ। এসেছো? তোমারই তো অপেক্ষায় ছিলাম বেবি। এই 2 ঘন্টা আমার। কেন, আবারও কি? না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি আর কিচ্ছু না। ডোন্ট ওয়ারি, বিলিভ রাখো। আর বিলিভ নেই। যাই হোক। সে আমাকে বসালো। এরপর সে আমার কোলে মাথা রাখতেই শিউরে উঠলাম। শরীরের সব লোম দাঁড়িয়ে উঠল। সে আমার হাত ধরতেই কেমন জানি অস্থির হয়ে পড়লাম। কিছুতেই স্থির হয়ে থাকতে পারছিলাম না।
নিজেকে কেমন জানি আয়ত্তের বাইরে মনে হচ্ছিল, তবুও নিজেকে সামলাতে চেষ্টা করেছিলাম। বুঝি না এই ছেলেটা কেন এমন করতেছে, কি চাই সে এখন? এত কিছু করার কোনো মানেই হয় না। আনহা, হুম, বলুন। আমার মাথাটা একটু ব্যথা করছে, মাথাটা একটু টিপে দেবেন? কিভাবে দেব? হাত তো ধরে রেখেছেন। ও সরি। আরব হাত ছেড়ে দিল। আমিও কেন জানি তার কথা শুনতেছি। জাদু টাদু করলো নাকি আবার? তার মাথায় হাত বুলাচ্ছিলাম, তার চুলগুলো সেই সফট, হাতে সুরসুরি লাগতেছে। সাধারণত ছেলেদের চুল হার্ড হয়, কিন্তু হাতের উল্টা। আরব প্রশ্ন করলো, আচ্ছা, কিটক্যাট প্রিয় কেন? ভালোবাসি তাই। ও আচ্ছা, আমার প্রিয় চানাচুর। চানাচুর আবার মানুষ খায় নাকি? কি জানি, মানুষ না খেলে আমি তো খাই, হয়তো আমি মানুষের কাতারেই পড়ি না। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। ইমোশনাল কথাবার্তা লাভ নেই, আনহা পড়বে না, এত সহজও না। আমি তো একাই বকবক করছি, তুমিও কিছু বলো। আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। আমি ঘোর কাটানোর চেষ্টায় কথাটা বললাম। ও আচ্ছা। আরাব উঠে দাঁড়ালো, আমিও দূরে গিয়ে দাঁড়ালাম। উফ, বাঁচলাম। কেমন একটা ভিন্ন জগতে ছিলাম এতক্ষণ, অনেকটা মোহের মতো। রিয়া আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোকে সে কখন থেকে খুঁজছি। কেন? ফয়সাল ভিডিও কল দিচ্ছি, তোর সাথেও কথা বলবে। আচ্ছা চল। আরবকে রেখে চলে আসলাম। তবুও আমি ঘুরে আছি, কেমন একটা আকর্ষণ এখনো টানছে আরবের দিকে। কিন্তু আমি এটা বুঝি না আরব কেন এমন করছে। অজানা অনেক কিছু। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমি ইগনোর করছিলাম, কিন্তু লক্ষ্য করার বিষয় আরবও ইগনোর করছে আমাকে। ভালোই হলো, আর জ্বালাবে না, এটাই ভাবছিলাম। কিন্তু কেমন লাগছিল আমার। আমি খুশি হলাম যে সে আমার থেকে দূরে। যত সময় সবার মাঝে থাকি, পুরো স্মৃতি আমার সাথে যা হয়েছে ভুলে থাকি, কিন্তু আবার একা হলেই সব মনে পড়ে যায়। সবাই ব্যস্ত হলো কিছুটা কাজের দিকে, আমি একা এক কোণে দাঁড়িয়ে আছি আর ভাবছি গত রাতে কেন আমি তার কাছে গেলাম। আমি কি তার মায়ায় জড়াচ্ছি? আমার সামনে দিয়ে আরাফ গেল, কিন্তু তাকালো না। লক্ষ্য করতে লাগলাম, আরাবও তাকালো না। ভালোই হলো, আমি তার থেকে দূরে থাকাই ভালো। কিছু সময় হোটেল থেকে আমরা বের হলাম ঘুরতে। আমি সামনের দিকে হাঁটছি আর আরাম আমার থেকে কিছুটা দূরে। এক পলক পেছনে তাকিয়ে দেখলাম আরাম আমার দিকে তাকিয়ে। আমি সামনে তাকালাম, হঠাৎ দেখলাম কোণে একটা পাখি আটকে আছে। ভাবলাম তাড়াতাড়ি ছাড়িয়ে আবার তাদের পিছু ধরবো, কিন্তু পাখিটা ছাড়তে গিয়েও পারছিলাম না। হঠাৎ কে যেন এসে সাহায্য করলো। পাখিটাকে উড়িয়ে দিয়ে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, আরাফ। এখানে যে দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছো, তাই দেখতে এলাম। ও ধন্যবাদ সাহায্যের জন্য। এইটুকু বলে চলে যেতে লাগলাম। পা পিছলে গেল, আরাফ ধরে ফেললো। আবার ওর স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হলো। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালাম। আবারও ধন্যবাদ। আনহা, বলুন। আমার থেকে কি দূরে থাকতে চাও? হুম। কেন? জানেন না? সেদিন কেন অমন করলাম জানি না। তাই নাকি? তাহলে আগেরগুলো? তোমাকে তাদের কথা কি বলেছে? বলেছে, যেই হোক সত্য তো এটা, আমিও জানি। সত্যি, কিন্তু ওরা ওগুলো ডিজার্ভ করে। আচ্ছা, আর আমি? জানি না। বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। ভালোই তো। আই এম সরি। আপনার সরি দিয়ে কি আমি পবিত্র হব? না, তোমার কি লাগবে? বিয়ে করুন আমাকে। সরি, আমি কোনোদিনও বিয়ে করব না। তাহলে এত কথার মানেই হয় না। আপনি আপনার মতো থাকুন, দয়া করে আমার থেকে দূরে থাকুন। আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। আরফ কথাগুলোর জবাব দিল না। জানি থাকবেও না। আমি ওর মতো একজনের সাথে থাকতে পারবো না, নিজেও জানি।
কিন্তু কেন এমন করে কথাগুলো বললাম আমি নিজেও জানি না। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে গেলাম, কিন্তু আমাদের দলের কাউকে পেলাম না। একটু জোরে হেঁটেও পেলাম না। না পেরে কল দিতে গিয়েও দেখি নেটওয়ার্ক নেই। পেছনে তাকিয়ে দেখি আরবও নেই। তার মানে কি ও সত্যিই চলে গেছে? এখন আমি একা একা কী করব? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। চারপাশে সব অচেনা চিন্তা বাড়তে লাগলো। আশেপাশে জিজ্ঞেস করে অজ্ঞতার সামনে এগোতে লাগলাম। কেন যেন একা লাগছিল। সামনের রাস্তাগুলো ফাঁকা লাগতে লাগলো, কিছুটা ভয়। তাই আমি একটা কিটক্যাট খেতে লাগলাম, আর সেই সাথে আমি ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলাম। আশেপাশে তাকিয়ে একটু বেশি ফাঁকা লাগতে লাগলো। সামনে দুইটা রাস্তা পেলাম, সাইন পেলাম না কোথাও। তাই আন্দাজ করে এক রাস্তায় হাঁটা ধরলাম। হঠাৎ সামনে সাপ দেখতে পেলাম। এমনি আমার সব প্রাণী আজব লাগে, প্লাস ভয়ও। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম। নড়ার শক্তি হারিয়ে গেল। সাপটা আমার দিকে আসতে লাগলো। আমি আর অপেক্ষা না করে আম্মু বলে দৌড় দিলাম উল্টো দিকে। দৌড়াতে দৌড়াতে এক মুহূর্তে একজনের সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি আরাফ। ভয়ের কারণে আরাফকেই জড়িয়ে ধরলাম। আরে আরে শান্ত হও। আরে পাগলি মেয়ে, এত কিভাবে কাঁদো? আমি কাউকে ভয় পাচ্ছি না। জানি ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? তুমি যাওয়ার পরপরই ওদের কল দিলাম, তখনই শুনলাম। স্যার বকা দিল এত কেয়ারলেস হওয়ার জন্য। কোনো মতে বোঝালাম। কিন্তু কিভাবে জানলেন আমি এখানে? পেছনে তো আপনাকে পেলাম না। আমি তো আর তোমার মতো গাধা না, শুনেই তোমাকে খুঁজতে লাগলাম। আশেপাশে তোমার খোঁজ করলাম পিক দেখিয়ে। তখন তারা বলল। আমার পিক কই পেলেন? সেটা জানার কথা না। বলুন। তুলেছি লুকিয়ে। মানে? হুম। আর যে কি কি করেছেন আল্লাহই জানে। বেবি, বাই দ্য ওয়ে, রাস্তায় আমাকে জড়িয়ে ধরে কি ভালো লাগছে নাকি? আমি তাড়াতাড়ি আরফকে ছেড়ে দিলাম। ভয়ের কারণে ওকে জড়িয়ে ধরেছিলাম। পেছনে তো দুটো রাস্তা ছিল, কিভাবে বুঝলেন? তুমি যে উবু 10-20 করে বেশিরভাগ কাজ করো সেটা জানা ছিল। আর প্রথমে 10টা ধরলে তো বুঝলে তো কেমন করে জানলাম? ভাই, আমার একটু টিপস দিবেন? এসো বৎস। ফুটেন, আমি কোনোদিন আপনার হেল্প নেব না। যে আমার শরীর নিয়ে খেলেছে তার কাছে আমি কিছুই শিখবো না। এখন যাই হোক, একা যাবা নাকি আমার সাথে? একা যাব, কিন্তু কোন দিকে যাব জাস্ট একটা হেল্প বলেন। আগের রাস্তায়। সাহস নিয়ে আগাতে লাগলাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয়, ভয় পেয়েছে একজন, কিন্তু আনা নয়, আরাব ভয় পেয়েছে। আমি পেছন ঘুরে দেখি আরাবের মুখের অবস্থা হাস্যকর। কি হচ্ছে? এরম করে দাঁড়িয়েছেন কেন? আমি বিদ্যুৎ চমকানো তো ভয় পাই। কিতা সত্যি এত বড় হয়ে ভয় পান? না মানে। হাই রে, যে ছেলে এত মেয়ের শরীর নিয়ে খেলতে ভয় পেল না, সে সামান্য এতে ভয় পেল। আসেন, আমি আছি, আপনার কিচ্ছু হবে না। আরব পাশাপাশি দাঁড়ালো। দুজনে হাঁটতে লাগলাম। আবারও বিদ্যুৎ চমকালো। আরবের দিকে তাকিয়ে দেখলাম আরব আবারও ভয় পেয়েছে। কিন্তু আজব ব্যাপার, এত ভয় পেয়েও আরব আমাকে স্পর্শ করেনি। হয়তো ওর জায়গায় আমি হলে পাশের জনের হাত ধরে ফেলতাম। হাতটা ধরেন, আমি আছি পাশে। আচ্ছা। আরব আমার হাতটা ধরলো। আমরা হাঁটছি। তা মিস্টার আরব, আমার প্রশ্নের জবাব দেবেন না? জানতাম জবাব নেই। আচ্ছা, কি খেতে ভালোবাসেন? কথা ঘুরিয়ে তার মনের ভয় দূর করতে হবে। কিছু না। ও আচ্ছা, তা জানেন আমি অনেক কিছু খাই। কেমন খাও সেটা বোঝাই যায়। না মানে খাই, খাওয়া জিনিসই খাই না। একটু মোটা হও, একটু বেশি পাতলা তুমি। পারফেক্ট আছে। তাও ধরা যায়, কারণ যখন কোলে নিয়েছিলাম তখনও তোমার ওজন টের পেয়েছি। স্টপ। ওকে ওকে। আবারও দুজন নিশ্চুপ হাঁটছি। আচ্ছা মিস্টার আরব, সত্যি করে বলেন না, আমার কি দোষ ছিল? জানি না, আমি সত্যি জানি না কেন এমনটা করলাম। আমি এটাও জানি না আমি এখানেই বা কেন আসলাম। আচ্ছা, হঠাৎ বৃষ্টি নামলো। আমরা তাড়াতাড়ি দৌড়ে এক গাছের নিচে দাঁড়ালাম। হঠাৎ বৃষ্টি কিছুটা
ঠান্ডা পানি। হাত বাড়িয়ে ধরতে লাগলাম। বৃষ্টি খুবই ভালোবাসো তাই না? হুম। আচ্ছা, কোনো কথা পেলাম না সামনে বাড়ানোর। আমি বৃষ্টিতে ভিজতে এগোলাম। যেও না, কেন? ঠান্ডা লাগবে তো। না, আমি যাবই। এটুকু বলে আমি আগাতে লাগলাম। আরাব আমার হাতটা ধরে তার দিকে টান দিল। আমার এক হাত তার বুকে, শার্টটা কিছুটা ভিজে যাওয়ায় আমি তার বুকের ধুকধুকানি অনুভব করতে পারছিলাম। আরাব আমার থেকে লম্বা হওয়ায় ওর চুলের মুখের বৃষ্টির কয়েক ফোঁটা পানি আমার মুখের উপর পড়ল। দুজনেই কিছু সময় দুজনের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মাথায় এলো আরবের কিছু কাজ। তাড়াতাড়ি নড়ে উঠলাম। ভিজো না। হুম। দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম আর বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসতে লাগলো আমাদের দিকে। অনুভূতিটা ভিন্ন। মনে হচ্ছে প্রকৃতি নতুনভাবে উজ্জ্বল বিহিত হচ্ছে। মনে হচ্ছে প্রকৃতি নতুনভাবে উদযাপিত হচ্ছে। আনহা, একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। কেন? সুযোগ কাজে লাগাবেন? আমি আরবের দিকে তাকালাম। সে চুপ করে অন্যদিকে ঘুরল। আরো বেড়ে গেল বৃষ্টির বেগ। এগিয়ে এসো এদিকটায়, বৃষ্টি কম পড়বে। আমি সরে যাচ্ছি। না। আসো, আমি তো যাচ্ছি। আরব সরতে লাগলো। দাঁড়ান। কেন? তোমার সমস্যা হবে না? থাক, যাইয়েন না, আমি আসছি আপনার ওদিকে। না। যা বলছি শুনলে প্রবলেম? আমি আরবের দিকে এগিয়ে গেলাম। বেশি না, শুধু আমার হাত তার হাতে স্পর্শ করছিল। আরব আর চোখে আমার দিকে তাকাতে লাগলো। যদিও আমি অন্যদিকে তাকিয়ে আছি। বৃষ্টির চেয়েও আরবকে আরো ভালো লাগছিল। প্রকৃতির মতো আরবকেও সজীব লাগছিল। বৃষ্টির মাঝে আমার চুলগুলো অনেকটা ভিজে গিয়েছে। কিছু চুল সামনে চলে আসলো। আরবের প্রচুর ইচ্ছা হচ্ছে চুলগুলো কানের পাশে আটকে দিতে। মনে হচ্ছে এক ঘোর আরবকে আমার দিকে টানছে। নিজের অজান্তেই আরব আমার চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ স্পর্শে কিছুটা চমকে উঠলাম। আহ! কিছু বলতে যাব, কিন্তু আরব ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে দিল। আরবের মাথায় এখন কিছুই কাজ করছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। আরবের চোখের দিকে তাকিয়ে আমিও কিছুটা ঘোরে জড়াতে গেছিলাম। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকালো। ঘোর কেটে গেল আমাদের। সরি। ইটস ওকে। মেঘের গুরুম গুরুম আওয়াজ বেড়ে গেল। ভয় করছে? কিছুটা। চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। ক্ষুধা লেগেছে? না। কেমনি কি? আমারও তো ক্ষুধা লাগছে। আমি একটা চিপসের প্যাকেট বের করলাম, ছিঁড়ে খেতে লাগলাম। খাবেন? না। হুস, খান। বৃষ্টি কখন যে থামবে কে জানে। আচ্ছা। আমি আর আরব শেয়ার করে খেতে লাগলাম, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি আরবকে পানি খেতে দিলাম, কিন্তু সে বোতলে মুখ লাগালো। ওই বান্দর পোলা! মানে? শয়তান ইতর! কি? তুই আমার বোতলে মুখ লাগাইলি কেন? সরি, ভুলে গেছিলাম। আমার বোতল! প্রবলেম কোথায়? আমার একটা মাত্র বোতল আনছি। ধুয়ে নিও। এও ধর্ষণ করলেন আমার বোতলটাকে। কি? বোতল ধর্ষণ? এও রেপিস্ট। আমারে তো করলেনি, আমার বোতল রেও। আমার বোতল রে। আর হ্যাঁ, বাচ্চামের একটা লিমিট আছে। আপনার লিমিটের গুষ্টি কিলাই। আনার বোতলে মুখ লাগাইলেন কেন? চুপ, একদম চুপ। ভুলে যাবা না, ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিও স্পর্শ করেছে। আমি ভুলেই গেছিলাম কিছু সময়ের জন্য বিষয়টা। আমি চুপ করে গেলাম, কিছুটা সরে দাঁড়ালাম আরাফের থেকে। আরাফ বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। আমি আর আরাফ কেউই এতক্ষণ একে অপরের সাথে কথা বললাম না। কিছুক্ষণ পর আরাফ বলল, আনহা, থেমে গেছে বৃষ্টি। চলুন। তোমার কাছে এক্সট্রা কাপড় নেই? মানে না, ভুলে গেছি। এখানে দাঁড়াও, আমি বাইরে একটা কাপড়ের দোকান দেখছি, কিছু আনছি কিনে। না মানে একা থাকবো আমি? কেন, ভয় পাও? না না, একদম না। আনা কিছুকে ভয় পায় না। তা তোমার চেহারা দেখেই বোঝা যায়। যাই হোক, বাইরে কিছু লোক দেখলাম, আর তোমার জামা অনেকটাই ভিজে গেছে, যা অনেকে নজর কেড়ে নেবে, তাই বলেছি। আর কোনো কথা বললাম না। আরব আগাতে লাগলো।
মিস্টার আরব, কি? তাড়াতাড়ি আসেন। আরব তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। কিছু সময় পর আরব ফিরে এলো। এসে ওই জায়গায় আর আমাকে খুঁজে পেল না। আরবের চিন্তা বেড়ে গেল। আরব আমাকে খুঁজতে লাগলো। ওর চিন্তা বেড়ে গেল। আনহা আনা বলে ডাকতে লাগলো। কিছু দূর এগিয়ে আরব আমাকে খুঁজতে লাগলো। আমি একা ছিলাম না, আমার কোলে একটা খরগোশের বাচ্চা ছিল। আরব বুঝে গেল আমি আনহা। আরব বুঝে গেল আমি কী কারণে ওদিক থেকে এখানে আসলাম। আরবের প্রচুর রাগ হলো। ও এগিয়ে এসে, প্রবলেম কি তোমার? হ্যাঁ, মাথা কি কোনো সমস্যা আছে? পাগল তুমি? না মানে, চুপ, একদম চুপ। আরে কেন এসেছো এখানে? বেশি ঢং, অল টাইম বাচ্চাবি, আজব একটা। হইছে? না, হুস, গালি দিচ্ছেন, ভালো করে দেন। পাগল না, পাগলি হবে। দূর। ওকে। কিছুক্ষণ আরব চুপ করে দাঁড়িয়ে থাকলো আমার দিকে, কিন্তু আমি খরগোশের বাচ্চাটার সাথে খেলতে লাগলাম। আরব ভালো করেই বুঝলো আমাকে বকেও লাভ নেই, তাই জামাটা এগিয়ে দিল। নাও, এটা পরে নাও। এটি কি? গাউন একটা সুতির। ওড়না আনছেন? না, স্কার্ফ পেয়েছি, নাও। বাহ, আপনার তো চয়েস আছে। কই শিখলেন? হ্যাঁ, এত গার্লফ্রেন্ড ছিল, শেখা কি কোনো ব্যাপার? ও ভুলে গেছিলাম, সরি। কিন্তু কি? পাল্টামু কোনে? এখানে কোনো গাছে হারালে? থাক, কাপড় শুকিয়ে গেছে প্রায়। যা বলছি সেটা চুপচাপ শোনো। না। যদি না করো না, আমি জোর করে পরিয়ে দেবো কিন্তু। এ জি, আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আর কিছু বললাম না, কারণ সত্যি ভরসা নেই ভাবলাম। তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিলাম। বের হয়েই আরব আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমাকে মেরুন রংটা মানিয়েছে। হইছে, সবসময় এরকম? যাই ভাবো, কিন্তু ভালোই চাই তোমার। আরব জবাব দিল না, তাই আমিই বললাম, চলুন যাওয়া যাক। কিছু দূর গিয়ে ওদেরকে সবাইকে পেলাম। বৃষ্টির জন্য ওরা কেউ আগাতে পারেনি, আর সবার ক্ষুধা লাগছিল বলে খাচ্ছিল, তাই ধরতে পারছিলাম। আমরাও কিছুটা খেয়ে নিলাম। অনেক বকা শুনতে হলো দুজনের। কি রে, কইছিলি এত হ্যান্ডসাম পোলার লগে সময় কাটাইলি? কেমন কাটলো? বাবু, জুতা খাবা? হুম, আমি বললি দোষ, বাকিরাও বলছে। বারে, আমরা কখন বললাম? বাবু, তোমাদের প্রত্যেকটাকেই চিনি, আর সাধু শাস্তে আইসো না। দাঁড়া, সবাইকে বলতাছি। সবাই দাঁড়ানোর পর আমি এরকম সময় কাটাইছি। পাশে একটা লাঠি ছিল, নিয়া সবগুলোর পিছনে দৌড়। সবগুলো চিল্লাচিল্লিতে স্যার এসে বকা দিল আবার আমাকে, কারণ প্রথমেই আমি হারাই গেছি। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। স্যার যাওয়ার পর, শয়তানিগুলো, তোদের জন্য আমি বকা খাইলাম। ও মনু, তুমি ঘুরে আসবা, আর আমাদের দোষ। আই হেট ইউ, গেলাম আমি। ওখান থেকে চলে আসলাম সবাই, কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। আর আমরা হোটেলে ফিরে এলাম। সবাই যে যার মতো মজা করতে লাগলাম। কেউ ছবি তুলতে লাগলো, কেউ ঘুমোতে চলে গেল। বাইরে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। আমার ভালো লাগছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে লাগলাম। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া মনকে শান্ত করে দেয়। হঠাৎ আরবের ফোন আসলো, কিন্তু আমি ধরলাম না। অনেক কয়বার এলো, তাও কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দিলাম। আবারও আমি বৃষ্টির ফোঁটাদের মাঝে নিজেকে বিলিয়ে দিলাম। কিছু সময় পর বেলকনির বাইরে আরবকে দেখতে পেলাম। আমি অন্যদিকে তাকালাম। আরব ওদিকটায় গিয়েও ইশারায় আমাকে বাইরে আসতে বলল। আমি ভিতরে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। হয়তো আবহাওয়া একটু বেশি খারাপ, তাই বৃষ্টি কমছে না। প্রায় 40 মিনিট পর আমি আবার বেলকনিতে দাঁড়ালাম। দেখলাম আরব এখনও সেখানেই দাঁড়িয়ে, এখনও আমাকে ইশারায় ডাকছে। আমি তাকে ফিরে যেতে ইশারা করলাম, আর আরও বললাম আমি যাব না। আরব ইশারায় বুঝিয়ে দিল সে যাবে না। আরও কিছু সময় পর আমি নিজেই নিচে গেলাম। ছাতা হাতে তার কাছে যেতেই, এভাবে ভেজার মানে কি? ভালো করে আসলে কি হয়? আমি কেন আসব? আমি বলেছি তাই। আপনি আমার কে? কেউ না। তো
তো কিছুই না। হয়েছে, আমি উপরে গেলাম। না, কেন? আমি গান শুনবো। আমি গান পারি না। তা আমি ভালো করে জানি তুমি পারো কিনা। পারি না। ভালো করে গান গাইবা নাকি আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো? ব্ল্যাকমেল করছেন? যা ভাবার ভাবো। ফাইন, থাকুন। এইটুকু বলে 10 থেকে 16 পা আগালাম। তারপর পেছনে ঘুরে দেখি আরব দাঁড়িয়ে আছে। আমি জানি সে অনেক রাগী। আমি তাকাতেই সে আমার দিকে তাকিয়ে হাসি দিল। রাগও চড়তে লাগলো আমার, তবুও ফিরে গেলাম। ওকে, গান শোনাবো, ভেতরে চলুন। কোথায়? হোটেলের রুমে। কার রুমে? আমারটাই নাকি? না, আমারটায়। তার রুমটার কাছে স্যারের রুম, তাই। ওকে বেবি, চলো। আমি আরবকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে ওদিক দিয়ে যেতে দেখে আরবকে নিয়ে এক ফাঁকে লুকালাম। মানুষ দেখলে খারাপ ভাববে, তাই লুকালাম। যদিও আরব আর আমি বেশি কাছাকাছি ছিলাম না, কিন্তু ওর পারফিউমের স্মেল আমার নাকে আসছিল। আরবের পারফিউমের স্মেল অনেক ভিন্ন, মিষ্টি ধরনের, কিছুটা কড়া, কিন্তু সব মিলিয়ে সেই লাগে মাতাল করা স্মেল। আমি আরবের দিকে তাকিয়ে আছি। ভিজে গেলেও স্মেলটা এখনও আছে। আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয়, তার বুকে লোম আছে। আমি তা ভালো করে দেখছিলাম। কেন দেখছিলাম নিজেও জানি না। আরবের চোখ আমার দিকে পড়তেই আমি সরিয়ে নিই, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতি আছে। চলে গেছে, চলুন। কি দেখছিলে? না, কিছু না। যাবেন কি না? ওকে। আরব আমার রুমে আসতেই ওকে গামছা দিলাম আমার। ও মাথা মুছছিল। এমন সময় মাথায় এলো, কাপড় পাল্টাবেন কেমনে? মাথায় তো আসেনি। লাগবে না। গান শোনাবো না। ওকে, 5 মিনিট ওয়েট। আরব বের হয়ে গেল। আমার প্রশ্ন, সে কেন এমন করছে? সে কি জানে না আমি কেন তাকে ইগনোর করার চেষ্টা করি? সবটা কেড়ে নিয়ে এখন মনের দিক দিয়েও কষ্ট দিতে চায় সে। এসব প্রশ্নই আমার মাথায় ঘুরছে। আরব চলে এলো। এত জলদি? বললাম না গান শুনবো। আর আমার জেদ প্রচুর, যা চাই তাই করি। যেমন তোমাকে চেয়েছিলাম, পেয়েওছি। শারীরিকভাবেই শুধুই। যাই হোক। স্বার্থপর আপনি। নিজের চাওয়াটা পূরণে সব করতে পারেন। ঠিক ধরেছ, স্বার্থপর আমি। এখন গান শোনাও। বসুন। আমার পাশ ঘেঁষে বসতেই ওনাকে বললাম, ওদিকে সরুন। ওকে। কষ্ট পেলেও কিছু করার নেই। আপনি যা করেছেন তারপর পাশে। ওকে, আমার কিন্তু খুব কষ্টই লাগলো। আমি গান ধরলাম। তুমি ভালোই গান করো তো। ধন্যবাদ। হুম। এবার আসুন। বের করে দেবে? ধরে নেন। তাই আরব উঠে যেতে লাগলো। যাওয়ার আগে, আমি জানি না কেন এমন করে ফেলি, কিন্তু কেন যেন ইচ্ছে হয় তাই করে ফেলি। জানি কষ্ট দিই তোমাকে প্রচুর, কিন্তু আজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ধন্যবাদ আমার ইচ্ছা পূরণের জন্য। আসলে তোমার গানটা রেকর্ড করে নিলাম, এরপর থেকে শুনবো। ক্ষমা করো আমাকে, জানি পারবে না, তবুও। আরব চলে গেল। আমি দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ জানে এই ছেলে কি আর কি চায় আমার কাছে। তারপর আরো সময় কেঁদে কাটালাম। কিছু সময় পর বের হলাম। সেদিন খাবার টেবিলে। আনহা, বল। তোর আর ওই নাসিরের মাঝে কিছু আছে? কে নাসির? ভুলে গেছিলাম আরব নাসির সেজে আছে। দেখেছিলাম বৃষ্টির মাঝে তোকে। না, ভাইয়াটা ভিজছিল, আমি বাইরে ছিলাম, তাই কাছে গেছিলাম। সত্যি? হুম। ওকে রে। আর কথা বাড়ালাম না, নইলে সন্দেহ করবে আমি মিথ্যা বলেছি, আমি জানি। তারপর আর কয়েকটা দিন কেউ কারোর সাথে কথা বললাম না। দুজনেই দুজনের মতো থাকতে লাগলাম। এমনটা যেন কেউ কাউকে চিনি না। ট্রিপ থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলাম, কেউ কারোর দিকে তাকালাম না। সেদিনের পর আরবের সাথে আর দেখা হলো না, কোনোভাবেই না। আমি বুঝে নিলাম
যে সে তার কথা রেখেছে। আমি আরাবের প্রতি কিছুটা দুর্বল নিজেও জানি, কিন্তু আমি তাকে ঘৃণা করি, অনেকটাই ঘৃণা করি। আমি এটাও জানি। তাই আর কিছু না ভেবে আমি ভেবে নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়েই সারা জীবন কাটিয়ে দেব। কিন্তু সমস্যা ঘটল আরেক জায়গায়। বাড়ির অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। কোনো মতেই বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ নিজের মাথায় এলো, আমি কেন লুকিয়ে বাঁচতেছি? আরব কি তার ভুলের শাস্তি পাবে না? এসবই আমার মাথায় ঘুরছিল। এমন সময়ই মিমির কল আসলো। বল। কই আছিস? বাড়িতে কেন? একটু ক্যাফেতে আয় এক্ষুনি। পারবো না এখন। আয় প্লিজ, একটা জোরে জিনিস দেখাবো, আয়। ওকে, আসতেছি। তাড়াতাড়ি কোনো মতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেলাম। ঢুকতেই সামনের দিকে আরাফকে দেখলাম, একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে লক্ষ্য করলো আরাফ, একবার তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। আমি আশেপাশে কোথাও মিমিকে পেলাম না। রাগ উঠতে লাগলো, তাই ফিরে যেতে লাগলাম, কারণ আমার জানা আছে আরাফ কোনো দিন ভালো হবে না। হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে ডাক দিল। দেখলাম সে আর কেউ না, রিয়াদ। সম্পর্কে মিমির কেমন জানি কাজিন। সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তো তাকে আগেই না বলে দিয়েছি। তাহলে আমাকে এখানে সে ডেকেছে। আমি গিয়ে দেখলাম, লক্ষ্য করলাম আরব এবার আমার দিকে একবার ঘুরলো। আমি তাকাতেই চোখ সামনে নিল। জি বলুন, কি দরকারে? না মানে চিন্তা করো না, ভালোবাসার দাবি নিয়ে না, অন্য কারণে তোমাকে ডাকা। ব্যাপার না, বলুন কি দরকার? আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে, তো কিছু স্থানীয় লাগবে স্টুডেন্ট হেল্পের জন্য। প্লিজ হেল্প করো। আমি জানি তুমি এসব ভালো পারো, তাই ডাকা। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা, আমি রাজি। থ্যাংক ইউ। আমি আর রিয়াদ ভাইয়া আরও কথা বললাম, কিন্তু বুঝলাম না এতক্ষণ আরব তার গার্লফ্রেন্ডের এত কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। আরব বারবার ঘুরছে। এক মুহূর্তে আরব উঠে আমার দিকে এলো, আর তার গার্লফ্রেন্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমিও তাকিয়ে তাকালাম না। আনহা, জি বলুন। কথা না বললে রিয়াদ ভাইয়া খারাপ ভাববে, তাই জবাব দিলাম। একটু কথা ছিল তোমার সাথে। কি কথা? ওই প্রজেক্টের ব্যাপারে। কোন প্রজেক্ট? ওই যে দর্শনের উপর যেটা। ধর্ষণ শুনেই বুঝে গেলাম ও কি বোঝাতে যাচ্ছে। পরে কথা হবে তাহলে প্রোগ্রাম নিয়ে আপনার সাথে। আজ আসি, রিয়াদ ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম। ওকে। আমি উঠে আরবের সাথে হাঁটতে লাগলাম। বলুন কি দরকার? গাড়িতে ওঠো। না। কেন? আমার গাড়িতে বমি পায়। আগে তো পেতো না। এখন পায়। প্রেগনেন্ট নাকি? কোনো সমস্যা? আন্দাজি বললাম। মজা তো ভালোই শিখেছো। আচ্ছা চলো হাঁটি। যা বলার জলদি বলুন। ছেলেটাকে? হয় কেউ। মিশো না, ভালো না মনে হয়। আমার ব্যাপার, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কি আমি কিছু বলেছি? বেশি কথা বলো না, যা বলছি সেটা শোনো। শোনেন, আমি আপনার কথা মানতে বাধ্য নই। হ্যাঁ বাধ্য। অধিকার নেই আপনার, ওকে? অধিকারের প্রশ্ন আসে কেন? সো আমি আপনার কথা কেন শুনবো? কে আপনি? হ্যাঁ, আমার কে হন? জাস্ট এ ব্লাডি বডি লাভার। ইয়া, আই এম দ্যাট। গেট ওয়ে, ওকে? ইউ আর নট রিলেট উইথ মি। আমি নেক্সট টাইম আর আপনার ফেসটা দেখতে চাই না। বেশি বলিও না না, আমার রাগ বেড়ে যাচ্ছে। তো আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এই বলে কয়েক পা এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। আর তাড়াতাড়ি আমাকে নিয়ে হসপিটালে গেল। রিপোর্টে জানা গেল আমি প্রেগনেন্ট। আর ভালো করেই বুঝলো বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আমার মাথা হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আমি আমার সন্তানকে মারতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। তাই ভাবতে লাগলাম কি করব সামনে। হসপিটালের বেডে বসেই আমি এসব ভাবছিলাম। আনহা, আমাকে কিছু বলতে হবে না। আনহা বিয়ে করবে? আরবের এই কথা শুনে আমি অবাক। কি হলো বলো? হঠাৎ বিয়ে? আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না। আর আমি চাই না আমার সন্তান মা অথবা বাবা কাউকে ছাড়াই থাকুক। আচ্ছা, ভাবা যাবে। সেদিন কিছুটা শান্তি ফিরে পেয়েই আমি চলে আসলাম, কারণ আমাকে ভাবতে হবে কি করব সামনে। রাতে ঠিক করলাম আরবকে আমি বোঝা ছাড়বো সঠিক কি আর ভুল কি। সোজা রাস্তায় বুঝবে না, তাই উল্টা রাস্তা।
পরের দিন সকালে কলেজ যাচ্ছিলাম, এমন সময় আরাব কার নিয়ে আমার সামনে এলো। আসতেই, সমস্যা কি আপনার? না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার কি দরকার? ও চলেন, আজ আর কলেজ করব না, আপনার সাথে ঘুরবো। সিরিয়াসলি? জি। বিয়ে কবে করছেন? তুমি বলো, এক্ষুনি রাজি আমি। না, আগে প্রস্তাব দেন। গাড়িতে ওর পাশে বসতেই আরবের হাত ধরলাম। আরব অবাক, কারণ আমি এরকম করি না। হাতটা পেটে রাখলাম। এখানে আপনার বেবি আছে। এভাবে আরও কিছুক্ষণ কাজ করতে লাগলাম কিছুদিন। যেমন প্রতি রাতে কথা বলা, বাচ্চাটাকে নিয়েই বেশি কথা বলতাম। আরব আগেই আমার প্রতি দুর্বল ছিল, ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন আরও বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো। আমার চাওয়া মতোই সব কিছু হচ্ছিল। আরবকে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম। প্রায় 10 দিন পর আরব এখন আমাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমেই একা পেলে আরব পেটে মাথা রাখে বা হাত রেখে বাচ্চাটাকে ফিল করে। একদিন, আনহা, কাল কখন দেখা করবে? কেন? শোনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। কিসের? কিসের মানে? আমাদের বিয়ের। আমি কেন আপনাকে বিয়ে করব? আর কাল আমি বিজি থাকবো। কেন? আর কি বলো এসব? কাল আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বাচ্চাটা নষ্ট করব। আনহা, পাগল হয়েছো? না তো, একটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখবো কেন? কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল। আনহা, এভাবে বলো না। বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আমি তো বিয়ে করছি, আর আমি ভুল করেছি সেটা তো আগেই সরি বলেছি। সরি বললেই কি সব মিটে যায়? না কিন্তু আচ্ছা, আমারটা মানলাম। ওই মেয়েগুলো কি দোষ করেছে? আগেরগুলো? ওরা একটাও ভালো না, ওদের শাস্তি দিয়েছি। অধিকার কে দিল আপনাকে? জানি, জবাব নেই। ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি দেব আমি। কাল আমি বাচ্চাটা নষ্ট করব, আর সামনে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল। কথাটা বলে চলে এলাম। তারপর রাতে আরবের মাথা গরম হয়েছিল। ও পাগলের মতো প্রায় হয়ে গেছিল, কিন্তু ও নিজের ভুল বুঝে গেল। এক রাতেই সে ঠিক করলো বাচ্চাটাকে সে নষ্ট করতে দেবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাফ চাইলো। কেউ কেউ মাফ করলো, তো কেউ কেউ গালি দিল। আরব কিছু বলল না, নামাজে দাঁড়ালো, ক্ষমা চাইলো আল্লাহর দরবারে। কি হয়েছে এই অবস্থা যে? আনহা, আমাকে ক্ষমা করে দাও। আরো অনেক কথা বলে মাফ চাইলো। উঠুন। মাফ করো প্লিজ। বাদ দেন। প্লিজ আনহা, আমাকে মাফ করে দাও। মাফ করেছি। সত্যি? ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন। তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? এই তো এমনি চিনে রেখেছিলাম। আচ্ছা বাদ দেন, বাড়ি ফিরুন। না, আমি যাব না। ওহো, তাহলে তো বিয়েটা মেবি হবে না। মানে? কার বিয়ে? আপনার আর আমার। না মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটাপিটা করবে, আপনাকেও সাথে আমাকেও। আনহা, সত্যি কি তাই? সত্যিই তো। জলদি আসেন, আরো দেরি করলে পেটের পুচকুটা বড় হতে লাগবে, তখন মানুষও জেনে যাবে। বাচ্চাটা নষ্ট করনি? বারে, আমার বাচ্চাটাকে নষ্ট করবো কেন? এটা আমার বাবু। আই লাভ ইউ আনহা। ওই ওই, নোংরা মানুষ, গোসল কইরা আয়। হনুমান কোনেকার। এই হনুমানটাকে কিন্তু পাবে। পরিষ্কার করে নেব। সেদিন আরব তার বাবাকে নিয়ে আসে। পরিবারের সবাই রাজি হয়। অনেক চেষ্টার ফলে বিয়ের পর সব জানাই দিয়েছিলাম। কেন এমন হলো? এই সেই ধীরে ধীরে আরব ভালো মানুষে পরিণত হলো। হয়তো শাস্তি কম হলো, কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম। আমাদের একটা ফুটফুটে মেয়ে হলো। নাম রাখা হলো আরবি।